হ্যালো বাচ্চো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স। আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য তোমাদের অত্যন্ত ধন্যবাদ। আমরা এর আগে ভিডিওতে ওয়েস্ট মিদনাপুর ডিস্ট্রিক্টের কোশ্চেন নিয়ে একটু আলোচনা করছিলাম, এবং তার আগের ভিডিওতে আমরা ইউনিট 1 মানে তোমার থেকে সেট 1 দ্যাট মিন্স কলকাতা ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই ভিডিওতে মেনলি কোচবিহার ডিস্ট্রিক্ট মানে ডব্লিউবিটিএ টেস্ট পেপার যেটা রয়েছে 2024-এর, সেই ডব্লিউবিটিএর কোচবিহার ডিস্ট্রিক্টের কোশ্চেন উত্তর নিয়ে একটু আলোচনা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করছি। এখানে আমাদের প্রশ্ন অনেক কিছু রয়েছে, তার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি প্রথম কোশ্চেনটার অ্যান্সার এখানে কিন্তু ভুল দেওয়া আছে। মানে তোমার হচ্ছে গিয়ে প্রথম কোশ্চেনটার অ্যান্সার তোমার হচ্ছে কী হবে, অ্যান্সার ভুল বলতে না, ভুল দেওয়া নেই, অপশন নাম্বার এ হচ্ছে কি অ্যান্সার হবে। কি করে আমরা একটু চেক করে দেখি যে কিভাবে সম্ভব হচ্ছে। যেমন আমরা ইতিমধ্যে জানি যে বলছে একটি সমান্তরাল পাতধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল এ, একটি পাত প্লাস কিউ আধান, অন্যটিতে মাইনাস কিউ আধান দেওয়া হলো, তাহলে পাতদ্বয়ের মধ্যে আকর্ষণ বল কত হবে? খুবই সিম্পল কোশ্চেন। চলো বিষয়টা আমরা দেখছি। ধরো না এটা একটা সমান্তরাল পাতধারক, ঠিক আছে? তাহলে এই সমান্তরাল পাতধারকের এই পাতের মধ্যে আধান দেওয়া হলো প্লাস কিউ, আর এই পাতের মধ্যে আধান দেওয়া হলো মাইনাস কিউ। সে কোনোভাবে আমরা সৃষ্টি করেছি। এই পাতদ্বয়ের মধ্যে তার মানে কি একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে, আমাদের প্রথম প্রশ্ন হতে পারে, স্যার এই ইলেকট্রিক ফিল্ডে কীরকম? অবশ্যই এই ইলেকট্রিক ফিল্ডে কি না, তোমার হচ্ছে গিয়ে ইউনিফর্ম, দ্যাট মিন্স সেটাকে আমরা বললাম ই। যেহেতু বলা আছে প্রতিটি প্লেটের এরিয়া কত, ক্রস সেকশনাল এরিয়া বা প্রতিটি পাতের ক্ষেত্রফল কত, এ। তবে ওরা বলেছে যে এই দুটি প্লেটের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে। দেখো আমি তোমাকে বলছি, যেহেতু এটা সুষম তড়িৎ ক্ষেত্র, আমি যদি কোনো একটা পয়েন্ট মিডিল কোনো একটা পয়েন্টে আমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ক্রিয়া মানে হিসাব করি, তাহলে ওপরের প্লেটে প্লাস কিউ আধানের জন্য আমি যেটা পাবো সেটা তোমার প্লাস কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড আমি পাবো E1 কোনো একটা পয়েন্টে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। সেটা কত না, সিগমা বাই 2k এপসিলন নট। স্যার কেটা কি? কেটা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। যদি এখানকার পরাবৈদ্যুতিক ধ্রুবক বায়ু মাধ্যম হয় তাহলে সেটা কের মান হবে। সিগমাটা কি? তলমাত্রিক ঘনত্ব। সেটা আমরা জানি কি, সিগমা সমান সমান কি না, চার্জ বাই এরিয়া। তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার সো এখানে চার্জ বলতে কোন চার্জটা, প্লাস কিউ না মাইনাস কিউ? একদম পরিষ্কার করে শুনে নাও। ধারকের ক্ষেত্রে আধান বলতে কোনো একটি প্লেটের আধানের মানকে বোঝায়, এখানে প্লাস মাইনাসটা ইম্পর্টেন্ট নয়। যদি তোমাকে প্রশ্ন করা হয় সমান্তরাল পাতধারকের মোট আধান কত, তাহলে উত্তর হবে 0। যদি প্রশ্ন করা হয় সমান্তরাল পাতধারকের আধান কত বা ধারকের আধান কত, সমান্তরাল পাতধারকের বা ধারকের আধান বলতে এখানে প্লাস কিউটাও নয় মাইনাস কিউটা নয়, জাস্ট কিউ মানে মানটা বোঝায়। কিন্তু যদি প্রশ্নই করা হয় যে সমান্তরাল পাতধারকের মোট আধান কত, তখন 0 হয়। অতএব সিগমা সমান সমান কিউ বাই এ, প্লাস কিউ মাইনাস কিউ কোনোটা না, জাস্ট কিউ বাই এ। সো এখান থেকে আমরা বলতে পারি যে প্লাস কিউ চার্জের জন্য এই মিডিল কোনো একটা পয়েন্টে মানে এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, E1 সমান দিস। আবার মাইনাস কিউ চার্জের জন্য, নিচের প্লেটে মাইনাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে না, E2 ইজ ইকুয়ালস টু সিগমা বাই 2k এপসিলন নট। তাহলে আমরা বলতে পারি যে উপরে প্লাস কিউ এবং মাইনাস কিউ দুটি প্লেটের মধ্যে যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়, সেই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, রেজাল্টেন্ট মান হবে তোমার E ইজ ইকুয়ালস টু E1 প্লাস E2। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত, সিগমা বাই জাস্ট কে এপসিলন নট। এবার প্রশ্ন যে কি চেয়েছে, যে এই প্লেট দুটির মধ্যে ক্রিয়াশীল বল কত, তড়িৎ বল কত। আমরা খুব সিম্পলভাবে জানি F ইজ ইকুয়ালস টু কিউ, আধান ইন্টু ইলেকট্রিক ফিল্ড। সো আধান কিউ, যে কোনো একটা আধান, আর নিশ্চয় তাহলে কিউ ইন্টু ই মানে কি, ই মানে সিগমা বাই কে এপসিলন নট। সিগমা সমান কি, কিউ বাই এ। তাহলে এটাকে আমরা জাস্ট ক্যালকুলেট করে লিখতে পারি কিউ স্কোয়ার বাই কে এপসিলন নট এ। যেহেতু বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা হিসাব করি, তাহলে কি লিখতে পারি, কিউ স্কোয়ার বাই এপসিলন নট এ।
তার মানে এই অপশনটা কোথায় আছে ভালো করে দেখো, এই অপশনটা তোমার হচ্ছে 1 নম্বরে আছে। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। কিচ্ছু নেই, একদম খুবই সিম্পল বিষয়। এর পরের কোশ্চেনে যেটা রয়েছে, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় পরমাণু দ্বারা, অণু দ্বারা, গতিশীল আধান দ্বারা, মানে স্থির তড়িৎ আধানে, মানে স্থির আধানের জন্য। একদম আমি তো মনে করি এটা এত সুন্দর কোশ্চেন, সেটা জাস্ট তোমাদেরকে একটু ভিড়মি খাওয়ানো। আমরা নিশ্চয়ই তড়িৎ চৌম্বকত্ব চ্যাপ্টারটা পড়েছি। তড়িৎ চৌম্বকত্ব কথাটার অর্থই হচ্ছে গিয়ে তড়িৎ পাঠিয়ে চৌম্বক সৃষ্টি করা। মানে আমরা বায়ো সাভার থেকে এটা জানিছি, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি কারেন্ট পাঠানো হয়, তাহলে সেই পরিবাহের চারিদিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এটাই জানি। তো এটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়ার কারণ চেয়েছে। আরে বাবা, তোমরা সিম্পলভাবে একটা প্রশ্ন বলো না যে এটা একটা পরিবাহী তার, এর মধ্যে যদি আমরা কারেন্ট পাঠাই, তো চারিদিকে কী সৃষ্টি হবে? চৌম্বক ক্ষেত্র। সেটা বায়ো সাভার্ট বলেই দিয়েছেন, মানে সেটা আমরা তোমার হচ্ছে বায়ো সাভার্টের পরীক্ষা থেকে পরিষ্কারভাবে জেনে গেছি, এবং সেখান থেকে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন পেয়ে গেছি। প্রশ্ন এবার আমাদের হচ্ছে গিয়ে যে এখানে এর মধ্যে যে কারেন্টটা পাঠানো হলো, কারেন্টটা কি? কারেন্ট হচ্ছে তোমার হচ্ছে Q/T। এবার প্রশ্ন হচ্ছে কারেন্ট প্রবাহ মাত্রা কাকে বলে? কোনো পরিবাহীর মধ্য দিয়ে আধান প্রবাহের হারকে, মানে কোনো পরিবাহীর মধ্য দিয়ে আধান যত স্পিডে প্রবাহিত হয় সেটার নামে কারেন্ট। দেখো কারেন্টের এক্সাক্ট ডেফিনেশন আমি তোমাদের একটু ভালো করে বলে দিই। কারেন্ট অ্যাকচুয়ালি খুবই সিম্পল একটা বিষয়। তোমাকে যদি প্রশ্ন করা হয় বলো তো যে স্পিড সমান সমান কি, তুমি বলবে না স্পিড সমান সমান ডিস্টেন্স আপন টাইম অর ডিসপ্লেসমেন্ট আপন টাইম। দূরত্বের হারকে আমরা দ্রুতি বা সরণের হারকে আমরা বেগ বলি। তাহলে সময়ের সাপেক্ষে যতটা পথ অতিক্রম করে সেটাকে আমরা বেগ বলছি। ঠিক একই রকম আমরা যদি বলতে পারি যে কারেন্ট কি, যে সময়ের সাপেক্ষে কোনো আধান যত দূরত্ব, মানে যত দ্রুতিতে চলবে, যত স্পিডে চলবে, যতটা পথ অতিক্রম করতে পারে সেটাকে আমরা বলতে পারি কারেন্ট। তার মানে আপাত দৃষ্টিতে কারেন্ট আর তোমার হচ্ছে গিয়ে ভি একই জিনিস। ভিটা কি? ব্যক্তির দ্রুতি, মানে ব্যক্তি কত দ্রুত, সময়ের সাপেক্ষে কত দ্রুত ছুটছে, আর আইটা কি? সময়ের সাপেক্ষে আধান কত জোরে ছুটছে। তার মানে কি, কারেন্ট পেতে গেলে আমাকে আধানকে ছোটাতে হবে। আধান যদি চলতে শুরু করে তাহলে কারেন্ট পাবো, আর কারেন্ট পেলে কি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে অসাধারণভাবে আনসার বলতে পারি যে গতিশীল আধানের জন্য কি তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, কোনো কোষের তড়িৎচলক বল কোনটি, মানে বল নির্ভর করে কোষটির। আচ্ছা, একটা বিষয় কিসের উপর নির্ভর করে আমরা পরে দেখব। একটা কথা মাথায় রাখবে যে কোনো কোষে তড়িৎচলক বল কোষের আকার, আকৃতি, ক্ষেত্রফল কিছুর উপর নির্ভর করে, এটা মাথায় রাখতে হবে। কোষের তড়িৎচলক বল, দ্য EMF ইলেকট্রোমোটিভ ফোর্স অফ সেল আর ডাজন্ট ডিপেন্ডস অন ইটস শেপ, সাইজ অর ভলিউম এক্সেট্রা। কোনো তার আকার, আকৃতি কিছুর উপর নির্ভর করে না। তাহলে স্যার নির্ভর করে কিসের উপর? ওই যে তড়িৎ কোষটা আমরা নিয়েছি, ওর মধ্যে আমরা কি পদার্থ রেখেছি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তার উপর নির্ভর করতে পারে। আর কি নির্ভর করতে পারে? ওখানে যে আমরা তড়িৎদ্বার ব্যবহার করেছি, সেই মানে ধনাত্মক তড়িৎদ্বার, ঋণাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড অ্যানোড, সেই পদার্থটা আমরা কি দিয়ে তৈরি করেছি তার উপর নির্ভর করতে পারে। আর কি, তাদেরকে কতটুকু ডোবানো হয়েছে তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্যে, তার উপর নির্ভর করে। আর কি না, তারা মানে কতটা সেপারেশনে আছে, মানে দূরত্বের উপর নির্ভর করে। সো আমরা বলতে পারি যে কোষের তড়িৎচলক বল মানে আকার, আয়তন, ক্ষেত্রফল নির্ভর করে না, বরং সক্রিয় তরলের প্রকৃতির উপর, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপর নির্ভর করে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার কোশ্চেন যেটা বলছে, একটি আহিত কণার প্রাথমিক শক্তি E1, এটি মানে একটি চৌম্বক ক্ষেত্রে গতিশীল অবস্থায় E2, তাহলে নিচের কোনটা ইনফরমেশন সঠিক হবে? আচ্ছা, এগুলো আমরা আলোচনার দিকে যাচ্ছি না, আমরা আমাদের মতো করে দেখছি। মানে এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, ঠিক আছে? এই চৌম্বক ক্ষেত্রের সেটাকে আমরা সাপোজ বি বলছি। তাহলে কোনো একটা আধান চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করবে, এখনো প্রবেশ করেনি। তাহলে প্রবেশ করার আগে সেই আধানটার শক্তি কত? না E1। প্রবেশ করার পরে তার শক্তি কত হয়ে গেল? না E2। এবার বলছে E1 বড় না E2 বড়? E1 ছোট না E2 ছোট? E1 E2-র মধ্যে রিলেশন কি? E গ্রেটার দ্যান E2, না E লেস দ্যান E2, না E1 E2 সমান, নাকি কিছুই নয়, মানে কী হবে আর কি বিষয়টা? অবশ্যই E1-এর থেকে E2-টা বেশি হবে। কেন না, আমরা খুব সিম্পলভাবে যদি বলি যে আধানটা ভেতরের দিকে যাচ্ছে চৌম্বক ক্ষেত্রে, তার নিজস্ব একটা ভর আছে এবং সে একটা বেগ নিয়ে যাচ্ছে।
তাহলে যদি আমরা প্রবেশ করার আগে আমরা দেখি গতিশক্তি সেটা কত, হাফ অফ এমভি স্কোয়ার হবে। এবার যখন প্রবেশ করবে, তার প্রবেশ করার আগে শক্তি যদি E1 হয়, তা প্রবেশ করার পরে শক্তি কত হবে না হাফ অফ এমভি স্কোয়ার, কারণ ধরো প্রবেশ করার পরে তার বেগটা হয়ে গেল V2। এবার আমরা জানি যখন কোনো একটা তড়িৎগ্রস্ত আধান চৌম্বক ক্ষেত্রে সে থিটা কোণে প্রবেশ করে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করে, তখন কিন্তু সে একটা বৃত্তাকার পথের বা সর্পিলাকার পথের একটা রূপ নেয়। অর্থাৎ সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, যেটা আমরা এক্সপ্রেশন জানি আর ইজ ইকুয়ালস টু এমভি বাই কিউবি। যদি আমরা দেখি এক্স্যাক্টলি থিটার মান 90 ডিগ্রি হয়, যদি না হয় তো এমভি সাইন থিটা থাকবে, ওটা কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা হচ্ছে কি এখানে যে আমরা ভি সমান কী পাবো, এখান থেকে ভি সমান আমরা পাবো মানে আর কিউ বি বাই এম। সো আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই হাফ অফ এম আর স্কোয়ার কিউ স্কোয়ার বি স্কোয়ার বাই এম স্কোয়ার, তাহলে আমরা আলটিমেটলি কী পাবো, তোমার হচ্ছে গিয়ে আর স্কোয়ার কিউ স্কোয়ার বি স্কোয়ার বাই 2m। খুব সহজ ভাষায় বলতে পারি এতগুলো কথা, বা যখন আধানটি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলো তখন তার তোমার হচ্ছে শক্তি কি চৌম্বক ক্ষেত্রের বর্গের সমানুপাতে পরিবর্তিত, অর্থাৎ তার শক্তি কিন্তু বেড়ে গেল, যেহেতু তার শক্তির এক্সপ্রেশনটা এটা আসলো। চৌম্বক ক্ষেত্রে প্রবেশের আগে তো চৌম্বক ক্ষেত্র এখানে ইফেক্ট করেনি, যখনই ইফেক্ট করলো তখন কি তার এনার্জিটা বেড়ে গেল, অর্থাৎ E2-র মানটা E1-এর থেকে, অর্থাৎ E1-এর থেকে E2-র মানটা কি বেশি হবে। সো আমরা এখানে কোন অপশনটা পেতে পারি, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন রয়েছে তড়িৎবাহী কুণ্ডলিতে শক্তি সঞ্চিত থাকে অবশ্যই চৌম্বক ক্ষেত্র হিসেবে, কারণ এটাকে আমরা প্রথম যে আমাদের ছিল ডব্লিউবিটি এর প্রথম যে সেট ছিল সেই সেটে তোমরা দেখবে এক্স্যাক্টলি এই 5 নাম্বার কোশ্চেনই ছিল, কিন্তু এখানে যেমন তোমার 5 দাগের কোশ্চেনে এই কোশ্চেনটা রয়েছে চৌম্বক ক্ষেত্র, ওখানেও কিন্তু ঠিক 5 দাগের কোশ্চেনটা আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে, কোনো সমস্যা নেই, উত্তর কিন্তু চৌম্বক ক্ষেত্র হবে, মানে ব্যাখ্যাটা আমরা ওখানে বলেছিলাম। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন কি বলছে, তড়িৎচুম্বকীয় ক্ষেত্র সিদ্ধ হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্টুডেন্টরা কতটা হিপনোটাইজ হবে দেখো। একটু সাধারণ ধারণা, এখানে কোনো বই পড়ে কোনো লাভ হবে না, মানে সাধারণ ধারণা থাকবে, পড়তে তো হবেই কিন্তু তোমাকে ধারণা থাকতে হবে সাধারণ। তড়িৎচুম্বকীয় ক্ষেত্র সিদ্ধ হয় গাউসের সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র, ফ্যারাডের সূত্র, এই সূত্র এটাও সত্য হবে, কেবলমাত্র গাউসের সূত্র হবে, কেবলমাত্র অ্যাম্পিয়ারের সূত্র হবে, অ্যাম্পিয়ারের সূত্র ফ্যারাডের সূত্র হবে। দেখো আমরা খুব সিম্পলভাবে জানি তড়িৎচুম্বকীয় মানে সূত্র কিন্তু গাউসের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, কেননা গাউস আমরা তড়িৎ ক্ষেত্রে জানি, চৌম্বক ক্ষেত্রে অ্যাম্পিয়ারের সূত্র প্রযোজ্য হয়, ফ্যারাডের সূত্র প্রযোজ্য হয়, এটা সত্য কথা, কিন্তু গাউস তো হয়, তার মানে কি অপশন এটা হতেই পারে না। কেবলমাত্র গাউস ঠিক কথা, ভুল নয়, কেবলমাত্র অ্যাম্পিয়ার এটাও ঠিক কথা, কিন্তু অ্যাম্পিয়ার এবং ফ্যারাডে এটা তো ভুল কথা নয়, তাহলে কেবলমাত্র কথা দিকে আমরা কেন, অর্থাৎ গাউসি মানে তড়িৎচুম্বকীয় মানে ক্ষেত্রটা বা তড়িৎচুম্বকীয় ক্ষেত্র সিদ্ধ হয় অ্যাম্পিয়ারের সূত্র এবং ফ্যারাডের সূত্র অনুসারে, তাহলে অপশন নাম্বার ডিটাই কারেক্ট হবে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি হয়, দেখো আমরা এই কোশ্চেনটা গত সেটে আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করছিলাম, তার মানে দেখো আমরা দুটো সেট করতে না করতেই আমরা কিন্তু কোশ্চেন রিপিট পাচ্ছি। তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি হয় অবশ্যই ত্বরান্বিত আধানের জন্য, আমরা গত মানে তোমার হচ্ছে গিয়ে সেটে বলেছিলাম যে ত্বরণযুক্ত আধান তড়িৎচুম্বকীয় তরঙ্গের সৃষ্টি করে, অথচ তড়িৎচুম্বকীয় তরঙ্গ আদান বহন করে না। একটু ভালো করে ভেবে দেখো, ত্বরণযুক্ত আধান তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করে, অথচ তড়িৎচুম্বকীয় তরঙ্গ আদান বহন করে না। কীভাবে, আমরা গত ভিডিওতে বলেছিলাম যে ধরো কোনো একটা ইলেকট্রন কোনো বাইরের কোনো কক্ষপথ থেকে 3 নাম্বার বা 4 নাম্বার বা 5 নাম্বার একটা কক্ষপথ থেকে 1 বা 2 নিচের মানে মানে ভূমস্তরের দিকে যে কক্ষপথগুলো আছে সেখানের দিকে আসতে স্টার্ট করছে, তাহলে কোনো একটা ইলেকট্রন ধরো 4 নম্বর কক্ষপথে জাম করে 1 নম্বর কক্ষপথে আসবে, তাহলে তার বেগটা স্বাভাবিকভাবে বেড়ে যাবে, কারণ 4 নম্বর কক্ষপথে ইলেকট্রনের বেগ অপেক্ষা 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনের বেগ বেশি, তাহলে যেহেতু ইলেকট্রনটি 4 নম্বর থেকে 1 নম্বরে আসাতেই তার বেগ বেড়ে গেল, তার মানে কি তার শক্তি বেড়ে গেল, মানে ত্বরণ হয়ে গেল, আর ত্বরণ হলে কি সেখান থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হবে, অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হবে, সেটা হতে পারে লাইম্যান, বামার, প্যাশেন্ট, ব্র্যাকেট, ফান্ড এক্সেট্রা বিভিন্ন রকম সিরিজ হতে পারে, সেটা কোথা থেকে আসলে সেটা ডিপেন্ড করছে, কোন পরমাণুর ক্ষেত্রে করছে সেটা ডিপেন্ড করছে। সো আমরা এটা বলতে পারি তড়িৎচুম্বকীয় তরঙ্গ হওয়ার জন্য আধানকে ত্বরণ সহ গতিশীল হতে হবে। আশা করি বুঝতে পারছো। সো অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার।
রাস্তায় বৈদ্যুতিক বাতির প্রতিফলক বাতির প্রতিফলক রূপে ব্যবহার করা হয় অবতল দর্পণ। এটা ক্লাস 10 9 10 এর বাচ্চারা খুব ভালো জানে। তোমরা যদি না জানো তো তোমাদের আর জানতে হবে না। কারণ রাস্তায় বৈদ্যুতিক বাতির প্রতিফলক যে আমরা যদি বলি টর্চ লাইটে যে প্রতিফলকটা আমরা ব্যবহার করে ছোট্ট একটা বাটির মতো, সেটা কি অবতল টাইপ? এখানে প্রতিফলক রূপে যেটা ব্যবহার করা হয় অবতল দর্পণ। স্বাভাবিক চোখের সাহায্যে যে কোনো দূরত্বের বস্তুকে দেখতে পাওয়ার ক্ষমতাকে আমরা উপযোজন বলতে পারি, বা অ্যাকোমোডেশন, ইংলিশে বলে অ্যাকোমোডেশন অফ আই। চোখের উপযোজন ক্ষমতা, অর্থাৎ আমি যে কোনো জায়গার দূরত্ব বা যে কোনো দূরত্বের বস্তুকে স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি, আমার চোখ এখন ঠিক আছে, চোখের যে এটাকে অ্যাডজাস্ট করতে পারে, চোখের এই যে ক্ষমতা, একটা পাওয়ার, এই ক্ষমতাকে বলা হয় উপযোজন ক্ষমতা বা অ্যাকোমোডেশন পাওয়ার অফ আই। আচ্ছা, কোনো ধাতুর নিবৃত্তি বিভব Vs, নিঃসৃত আলোক ইলেকট্রনের সর্বোচ্চ বেগ V, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? খুবই সহজ একটা বিষয়। আমরা খুব ভালো করে জানি কোনো একটা ধাতুর ক্ষেত্রে যখন কোনো একটা ইলেকট্রন, আমরা যদি একটু প্রিভিয়াস থেকে দেখি যে অ্যালবার্ট আইনস্টাইনের সূত্র থেকে যদি দেখি যে কোনো এত ফোটনের শক্তি যদি কোনো একটা ম্যাটারের উপর পড়ে, তাহলে সেখান থেকে কিছু পরিমাণ শক্তি কার্য হবে এবং কিছু পরিমাণ তোমার হচ্ছে গিয়ে ধাতুর কার্য হবে একক রূপে থেকে যাবে বা হস্তান্তরে থেকে যাবে। তাহলে এই তোমার যে ম্যাক্সিমাম গতিশক্তিটা কি না, যে ইলেকট্রনটা বেরোলো সেই ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হাফ অফ mv², যদি ইলেকট্রনের বেগ হয় v। এবং এই গতিশক্তিটা কিন্তু আমরা এটাও বলতে পারি যে E ইন্টু v0, হ্যাঁ, ইলেকট্রনের আধান ইন্টু স্টপিং পটেনশিয়াল v0। তাহলে আমরা বলতেই পারি এ দুটি সমান। তোমাদের এখানে আলোচনায় v0-র পরিবর্তে ওরা vs বলেছে আর ভিটাকে v বলেছে। তাহলে কি আমরা বলতে পারি না এখান থেকে জাস্ট বেগের সঙ্গে স্টপিং পটেনশিয়ালের সম্পর্ক কি vs, v² প্রপোর্শনাল টু vs। তাহলে এখানে কি অপশন হবে? এখানে যেটা বলছে ভি, আচ্ছা, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট, অর্থাৎ vs প্রপোর্শনাল টু v²। আমরা যেটা দেখলাম v² প্রপোর্শনাল টু vs, সেখানে vs প্রপোর্শনাল টু v², অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি রয়েছে? একটি সোজা পরিবাহী সাবেশাঙ্ক কত? সোজা পরিবাহী সাবেশাঙ্ক খুব কম হয়, শূন্য হয় না। অনেকে ধারণা শূন্য না, সোজা পরিবাহী সাবেশাঙ্ক কি খুব কম হয়। কারণ সোজা পরিবাহীতে যদি আমরা স্থির মানের প্রবাহ পাঠাই, তা সেখানে চৌম্বক ক্ষেত্র, বাংলা কথায় পরিবাহীতে প্রবাহ পাঠালে সেখানে তড়িৎচুম্বক তরঙ্গ সৃষ্টি হয়, প্রবাহের চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্রে হালকা যদি প্রবাহের আপ ডাউন করে, সেই চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করবে, অর্থাৎ সেখানে একটা সাবেশাঙ্ক বা তোমার হচ্ছে গিয়ে সেখানে একটা তোমার হচ্ছে গিয়ে সলিনয়েডের রূপ একটা সৃষ্টি হতে পারে। বাংলা কথায় সোজা একটা বেঁকানো পরিবাহীতে সাবেশাঙ্কের মান বেশি হয়। আমাদের ম্যাক্সিমাম ধারণা হতে পারে এটা, স্যার আমরা সাবেশাঙ্কের এক্সপ্রেশন যেটা জানি যে L ইজ ইকুয়ালস টু μ0 n² L/a। তাহলে সোজা পরিবাহীতে পাক সংখ্যা 0 হয়, তাই আমরা বলতে পারি যেহেতু পাক সংখ্যা 0, তাহলে সাবের সংখ্যা কত? 0 না। পাক সংখ্যা 0 হলেও এখানে এল, এ এবং মিউরও তো একটা ইফেক্ট রয়েছে। সো আমরা সোজা পরিবাহীতে কী বলতে পারি? সাবের সংখ্যা 0 নয়, খুবই কম হয়, ভেরি লেস, টেন্স টু 0, 0 কাছাকাছি বলতে পারে, কিন্তু তোমার 0 নয়। আচ্ছা, তারপরে কি বলছে? হাইড্রোজেন পরমাণুর এনতম বোর কক্ষে আবর্তনরত ইলেকট্রনের রৈখিক ভরবেগ Pn হলে, তাহলে কক্ষপথের সঙ্গে রৈখিক ভরবেগের সম্পর্ক। এর খুবই পাতি কোশ্চেন এটা একটা, এর থেকে পাতি কোশ্চেন বা কিছু দেওয়া যায় না। কি বলছে দেখো, রৈখিক ভরবেগ আমরা খুব সিম্পলভাবে যদি বলি যে ইলেকট্রনের বেগের সমীকরণ, কেউ দিকে আমরা গেলাম না, এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগের সমীকরণ কি? Vn ইকুয়ালস টু z/n ইন্টু v0, এটা ধ্রুবক। তাহলে যদি প্রশ্ন করা হয় ইলেকট্রনের ভরবেগ কত, সো Pn ইকুয়ালস টু mvn, অথবা z ইন্টু v0 ইন্টু m ইন্টু 1/n। এগুলো সবগুলো কিন্তু ধ্রুবক সংখ্যা, কারণ পরমাণুর নামের উপর ডিপেন্ড করছে তোমার জেটের মানটা। v0 তার ধ্রুবক সংখ্যা। যদি আমরা হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথ বলি, তাহলে কি এর মান কত হবে? হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথ ইলেকট্রনের বেগ প্রায় 21 লক্ষ মিটার পার সেকেন্ড, বা আমরা বলতে পারি 22 লক্ষ মিটার পার সেকেন্ড, বা 2 যেটার মান কত হয় 2.119 10⁶ মিটার পার সেকেন্ড, 10⁶ মিটার পার সেকেন্ড হয়, প্রায় 22 লক্ষ মিটার পার সেকেন্ড। সো এখানে কী দাঁড়ালো যে রৈখিক ভরবেগ কক্ষপথের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ম্যাক্সিমাম স্টুডেন্টরা হুট করে ভেবে নেবে যে ln ইকুয়ালস টু nh/2π,
তার মানে ln এর সঙ্গে n সমানুপাতিক। আরে বাবা, তোমার কাছে কৌণিক ভরবেগ চাইনি, তোমার কাছে রৈখিক ভরবেগ চেয়েছে, একটু ভেবে দেখো। সো এখানে রৈখিক ভরবেগ p প্রপোর্শনাল টু 1/n, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি অর্ধপরিবাহী? এটাও আমরা ইতিমধ্যে মানে পূর্ববর্তী আলোচনায় মানে আমরা দেখেছি যে অর্ধপরিবাহীর একটা উদাহরণ কি, গ্যালিয়াম আর্সেনাইড, GaAs। 80 মিটার উচ্চতার একটি দূরদর্শন টাওয়ার থেকে সর্বোচ্চ যে দূরত্বে পর্যন্ত অনুষ্ঠান সম্প্রচার করা যায় তা হলো কত? উত্তর হবে 32 কিলোমিটার। কী করে? না, আমরা জানি যে তোমার হচ্ছে গিয়ে টাওয়ারের উচ্চতা দিয়েছে কত? টাওয়ারের উচ্চতা দিয়েছে 80 মিটার। পৃথিবীর ব্যাসার্ধ কত জানি? না 6400 কিলোমিটার বা 10⁻³ এত মিটার। তাহলে আমরা কি জানি যে সীমানা কত? সীমানা যদি x বলা হয় √2HR। সূত্র তোমার প্রচারের পাল্লা বা রেঞ্জ। আমি তো এই মানগুলো বসিয়ে দিই, তাহলে কত হবে? 2 × 80 × 6400 × 1000 এত মিটার। তাহলে আমরা এক কাজ করি, এই 2 × 8 গুণ করলে 16 হবে। তাহলে 16 থেকে আমরা 4 বের করলাম, কারণ 4 4 16। 64 থেকে আমরা 8 বের করলাম, কারণ 8 8 64। এবার দেখো 1টা 2টো 3টে শূন্য এখানে, আবার এখানে 3টে শূন্য, তাহলে 3টে 3টে 6টা থেকে আমরা 3টে শূন্য বের করলাম, মানে 1000 বের করলাম রুট থেকে। তাহলে কী দাঁড়ালো? 4 32,000 কি মিটার বা 32 কিলোমিটার অ্যান্সার। So option number D, C is the correct answer. So thank you for watching my video and wait for my next class. যদি তোমরা এখান থেকে আরও কিছু তথ্য জানতে চাও, সেটা তোমরা আমাকে পোস্ট করবে, আমি তোমাদের সেই তথ্যগুলোকে কালেকটিভভাবে সেগুলো দেওয়ার চেষ্টা করব। So thank you for watching my video and wait for my next class.